আজকের ড্রামাটা তো অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। আমাদের গল্পের নায়ক হচ্ছে ডেঞ্জারাস মাফিয়া, আর আমাদের গল্পের নায়িকাও কিন্তু কম ছিল না। আমাদের গল্পের নায়িকা ছিল মেন্টালি ইল, যে কিনা মেন্টাল হসপিটাল থেকে এসেছে। গল্পের শুরুতে আমরা আমাদের গল্পের নায়িকা লিসাকে দেখতে পাই। সে 5 বছর ধরে মেন্টাল হসপিটালেই রয়েছে। লিসা যে কিনা একটা জিনিস আর্ট করছিল, একজন মেন্টাল লোক আসে আর সেটা নিয়ে চলে যায়। লিসা তখন গিয়ে সে লোকটার সাথে ফাইট করতে শুরু করে আর সেই স্কেচ নিয়ে নেয়। সেই ছবিটা নিয়ে লিসা তখন তার পাস্টের মেমোরি ভাবতে শুরু করে। একবার তার বোন শিন তাকে ড্রাগ দিয়ে দিয়েছিল। তখন তার কাছে একজন ছেলে চলে আসে আর তাকে বলতে শুরু করে, আমাকে একজন ড্রাগ দিয়েছে, তুমি আমাকে সাহায্য করো। লিসা তখন ভাবতে শুরু করে সে যখন হসপিটালের থেকে ডিসচার্জ হবে তখন সে তাকে সবার আগে খুঁজে বের করবে। লিসাকে ডিসচার্জ করার জন্য তার পরিবার থেকে একজন গার্ড এসেছিল। ডাক্তার লিসাকে বলতে শুরু করে, তুমি ওষুধ ঠিক মতো খেও। আর সে গার্ডকে বলতে শুরু করে, দেখবে তাকে যাতে কেউ জ্বালাতন না করে, তাহলে তার অবস্থা আবার আগের মতো হয়ে যেতে পারে। গাড়ি দিয়ে যাওয়ার সময় ড্রাইভার তাকে বলছিল, আপনার বিয়ে তো ফু ফ্যামিলির ফুসেংয়ের সাথে ঠিক হয়ে গেছে। লিসা জানতো তার স্টেপ সিস্টার এই বিয়ে করতে চায় না, এ কারণে 5 বছর পর তাকে হসপিটাল থেকে ডিসচার্জ করা হচ্ছে, যাতে তারা তার স্টেপ সিস্টারের বদলে তাকে বিয়ে দিতে পারে। লিসার তো অনেক বেশি রাগ হচ্ছিল, কিন্তু সে কারণে খুশি ছিল, কারণ ফু পরিবার অনেক বেশি বড় একটা পরিবার। সে যদি এত শক্তিশালী পরিবারে বিয়ে করে যেতে পারে তাহলে সে তাকে খুঁজতে পারবে যার সাথে সে রাত কাটিয়েছিল 5 বছর আগে। লিসা বাড়িতে গেলে সবার কথাবার্তা শুনতে পায়। মা বাবা বলতে শুরু করে শিন কত ভালো একটা আইডিয়া বের করেছে, তার বদলে সে মেন্টাল মেয়েটাকে ফু ফ্যামিলিতে বিয়ে দেওয়ার। শিন সেখানে তার মাকে বলতে শুরু করে, আপনি তো জানেনই আমাদের পরিবার এবং ফু ফ্যামিলির পরিবারের মধ্যে আগেই এঙ্গেজমেন্ট ঠিক হয়েছিল, তাই আমরা যদি এই বিয়েটা ক্যান্সেল করে দেই আমাদের তো অনেকগুলো টাকার লস হবে, আর তারা আমাদের কোম্পানির উপর কোনো বিনিয়োগও করতো না। কিন্তু এখন যদি বোনের বিয়ে সেখানে হয়ে যায় তাহলে আমাদের তো অনেক লাভ হবে। এই সব কথা যখন লিসা শুনতে পায় তখন তার অনেক বেশি রাগ হচ্ছিল আর তার মন চাইছিল সবাইকে মেরে ফেলতে। তার মা যখন তাকে দেখতে পায় তখন সে বলতে শুরু করে, তুমি এখানে কি করছো? তোমার তো এখন ফু ফ্যামিলিতে যাওয়া উচিত। লিসা তখন বলতে শুরু করে, গ্র্যান্ডপা মরার আগে আমার জন্য 10% শেয়ার রেখে গিয়েছিল, আমি সেগুলো নেওয়ার জন্য এসেছি, তাই আমি এখন আমার অংশের শেয়ারগুলো ফেরত চাই। তার বাবা তাকে বলতে শুরু করে, তুমি যদি বিয়ের আগে গর্ভবতী না হতে, আমার পরিবারের নাম খারাপ না করতে, তাহলে কখনোই আমি তোমার কাছ থেকে সে শেয়ারগুলো নিতাম না। তোমার কারণে তখন আমার কোম্পানির শেয়ার অনেক বেশি ডাউন হয়ে গিয়েছিল। লিসা তার বাবাকে বলতে শুরু করে, আপনি যদি আমাকে শেয়ার না দেন তাহলে আমি বিয়েও করব না। তার বাবা তাকে মারার জন্য হাত তুলবে, তখনই লিসা চাকু বের করে। তারা তিনজন তো অনেক বেশি ভয় পেয়ে যায়। লিসা তখন বলতে শুরু করে, আমাকে মারো, তাহলে আমি আরও আগেই বিয়ে করব না। লিসা চাকু দিয়ে তাদেরকে অনেক বেশি ভয় দেখাতে শুরু করে, তখন তারা রাজি হয়ে যায় তার শেয়ার ফেরত দিতে। লিসা তখন খুশি হয়ে যায়, তাদেরকে ভয় দেখিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা একটা বুড়ি মহিলাকে দেখতে পাই। সে মধ্য রাস্তায় এসে তার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আর তার ওষুধ পড়ে গিয়েছিল, তাই সে সেটা ওঠানোর চেষ্টা করছিল। সবাই সবকিছু ভিডিও করে আপলোড করছিল, তাকে সাহায্য করছিল না। লিসা এই সব কিছুই দেখতে পায়, তখন সে এসে সেই মহিলাকে ওষুধ খেতে সাহায্য করে। মহিলা যখনই ঠিক হয় তখন তাকে ধন্যবাদ জানাতে শুরু করে। লিসা তখন সেখান থেকে চলে যায়। তারপর সে ফু ফ্যামিলির বিলার বাইরে চলে আসে আর বলে, আমি বিয়ে করার জন্য এসেছি। পালক মেয়ে শিউ তখন বলতে শুরু করে, তুমি কি আমাদের পরিবারে আসা ডিজার্ভ করো? তোমার কি কোনো যোগ্যতা আছে? আর সে কুকুর পাঠায় লিসাকে কামড় দেওয়ার জন্য, কিন্তু লিসা তো তাকে অনেক ভালোভাবে হ্যান্ডেল করে ফেলে। কুকুর তো একেবারেই তার কন্ট্রোলে চলে আসে। তখনই সেখানে আমাদের হিরোও চলে আসে। আমাদের হিরোর সাথে অনেকগুলো গার্ড ছিল। আমাদের হিরো এসে তাকে বলতে শুরু করে, তুমি তো শিন না? লিসা তাকে বলে, আমি শিনের বোন লিসা। এ কথা শোনা মাত্রই ফুসেন তখন তার গান বের করে আর তার ওপর তাক করে। আর সে বলে, এরকম করার সাহস কিভাবে হলো? লিসা তো তার জামার পেছনে একটা বড় চাকু লুকিয়ে রেখেছিল, সেটা পেছন থেকে বের করতে শুরু করে। কিন্তু ফুসেন তো একটা গার্ডকে মেরে ফেলেছিল আর বলে সে একজন গুপ্তচর ছিল, সব ইনফরমেশন অন্য কাউকে দিয়ে দিত। মৃত লোকটাকে এখান থেকে নিয়ে যাওয়ার অর্ডার দেওয়া হয় আর সে লিসাকে বলে, তুমি আমার সাথে চলো। আর সে লিসাকে নেওয়ার পর তাকে তার কাছে করে ফেলে। লিসা তাড়াতাড়ি করে দূরে সরে যায়। ফুসেন তখন তাকে বলতে শুরু করে, তুমি অন্যান্য মেয়ের মতো আমাকে ঘৃণা করো, আমাকে একেবারেই পছন্দ করো না, কারণ আমি ডিসেবল। আর তুমি টাকার জন্য আমাকে বিয়ে করেছো। তুমি কি ভাবতে পারছো আমি মারা গেলে তুমি উইডো হয়ে যাবে? লিসা তখন তাকে টাচ করতে শুরু করে আর বলে, তুমি নিজেকে কেন অভিশাপ দিচ্ছ? আমি জানি তুমি একেবারেই ডিসেবল নও। ফুসেন তখন তাকে বলতে শুরু করে, তুমি কিভাবে জানতে পেরে গেলে? তখন লিসা তাকে বলতে শুরু করে, 5 বছর ধরে আমি মেন্টাল হসপিটালে ছিলাম, সে ডাক্তারদের কাছ থেকে আমিও কিছু স্কিল শিখে নিয়েছি।
ফুসেন তখন উঠে যায় আর বলতে শুরু করে, আমি এখনো ডিসেবল হইনি, কিন্তু আগে গিয়ে ডিসেবল হয়ে যাব। লিসা তাকে বলতে শুরু করে, তোমার বডির মধ্যে যে টক্সিক রয়েছে সেটা তুমি তোমার মায়ের কাছ থেকেই পেয়েছো, এটা আমি বুঝতে পেরেছি। আর তুমি যদি এখন এটার চিকিৎসা না করো তাহলে তুমি সত্যি সত্যি প্যারালাইজড হয়ে যাবে। কিন্তু কোনো ব্যাপার না, আমি তোমাকে সাহায্য করব। ফুসেন তাকে জিজ্ঞেস করে, তাহলে তোমার কি লাভ হবে? তখন সে বলে, তুমি তো অনেক বেশি বড় লোক, আমার তো লাভ হবেই। ফুসেন তাকে বলতে শুরু করে, তাহলে তো আমি অনেক ভালো একটা মেয়েকে বিয়ে করেছি, তাই এখন আমার তার ওয়াইফের ডিউটি পালন করা উচিত। এ কথা বলে সে তার শার্ট খুলতে শুরু করে। লিসা তাকে বলে, এটা আমি নিজেই করতে পারবো। তারপর সে তাকে বিছানায় ধাক্কা দিয়ে দেয়। লিসা ভাবতে শুরু করে, সে কি সত্যি তার কাছে আসতে চায় নাকি তাকে ওয়ার্ন করছে। ফুসেন তো সেখানে থামার নামই নিচ্ছিল না। তখন সে পেছন থেকে আবারও তার চাকু বের করতে শুরু করে, কিন্তু ততক্ষণে ফুসেন আবারও অসুস্থ হতে শুরু করে। লিসা তাকে দেখে বলতে শুরু করে, তার অসুখ এবং আমার অসুখ একেবারে একরকম। আর সে ভাবছিল এখন সে আমার অনেক কাজের, তাই তাকে মরতে দিলে চলবে না। তাই সে ফুসেনের পালস চেক করতে শুরু করে দেয়। তখনই সেখানে অ্যাডপ্টেড সিস্টার চলে আসে আর লিসাকে বলতে শুরু করে, ফুসেন একেবারে পছন্দ করে না কোনো মেয়ে তাকে টাচ করবে, কিন্তু ফুসেন তো তার হাত ধরে ফেলে। তখন সে তার চিকিৎসা করার জন্য একটা নিডল নেয়। সু তার হাত ধরে ফেলে আর তাকে বলে, তুমি যদি তার কোনো ক্ষতি করো তাহলে তুমি এটা অ্যাফোর্ড করতে পারবে না। লিসা তাকে বলে, আমি তার দায়িত্ব নিচ্ছি। তারপর সে তাকে নিডল লাগাতে শুরু করে। কিছুক্ষণ পরই ফুসেন ঠিক হয়ে যায়। শিউ গিয়ে তাকে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? ফুসেন তাকে এই জায়গা থেকে বের হতে বলছিল, কিন্তু শিউ তো বের হতেই চাচ্ছিল না। তাই সে বন্দুক বের করে তাকে ভয় দেখাতে শুরু করে। সে তখন চলে যায়। লিসা তারপর ফুসেনকে জিজ্ঞেস করে, তুমি কি এখন ঠিক আছো? তোমার কি এখন ভালো লাগছে? ফুসেন বলে সে ঠিক আছে। তারপর সে একজন মেয়েটকে বলে লিসার জন্য রুম রেডি করতে। তখন সে লোকটা তাকে বলতে শুরু করে, তার গ্র্যান্ডমাদার অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিল আর সে এখন হসপিটালে রয়েছে। ফুসেন বলে সে একটু পরেই যাবে তাকে দেখার জন্য। তখনই তার কাছে কল আসে আর সে একজনকে বলছিল 5 বছর আগের সে মেয়েটাকে খুঁজতে, যে মেয়েটা আর কেউ নয়, লিসা ছিল। তারপর সে তার গ্র্যান্ডমাদারের কাছে যেতে শুরু করে। তার গ্র্যান্ডমাদার তাকে বলে, তুমি একেবারে ঠিক সময়ে এসেছো, আমি তোমাকে অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাই। আমি খোঁজ লাগিয়েছিলাম, জানতে পেরেছি গো ফ্যামিলির মেয়ে যে শিনের সাথে তোমার বিয়ে হতে চলেছিল সে মেয়ে একেবারেই ভালো না। তোমাদের ম্যাচ তো কখনোই ভালো হবে না, তাই আমি তোমার জন্য অনেক ভালো একটা মেয়ে চুজ করেছি। আর সেই মেয়েটার কারণেই তুমি তোমার গ্র্যান্ডমাদারকে এখনও জীবিত দেখতে পাচ্ছ। সে না থাকলে তো কখনোই আমি মরে যেতাম। সে আমার জীবন বাঁচিয়েছে। তুমি যেহেতু আমার নাতি, তাই আমি চাই তুমি আমার বদলে তাকে রিপে করবে। তাই তোমার তাকে বিয়ে করতে হবে। আর তুমি তো অনেক বেশি লাকি, তার মতো মেয়েকে বিয়ে করতে পারছো। এখন আমি তোমাকে 10 মিনিটের সময় দিচ্ছি, তাড়াতাড়ি যাও আর তাকে খুঁজে বের করো। হুসেন বলে, এত কম সময় আমি কিভাবে তাকে খুঁজে পাবো? তখন সে বলতে শুরু করে, সব বসই সিও তার ওয়াইফদেরকে তো 1 মিনিটেই খুঁজে ফেলে, আর তোমাকে আমি 10 মিনিট দিচ্ছি, তুমি এখনো খুঁজতে পারবে না? হুসেন তাকে বলতে শুরু করে, গ্র্যান্ডমা আপনার চোখ এমনিতেই খারাপ, আপনি কেন এত বেশি শর্ট ড্রামা দেখেন? তারপর গ্র্যান্ডমা যখন বাড়িতে আসে, হাউসকিপার তাকে বলতে শুরু করে ফুসেনের ওয়াইফ বাড়িতে চলে এসেছে। গ্র্যান্ডমা তাকে বলতে শুরু করে, সে মেয়েকে আমার কাছে এখনই ডাকো, আমি তার সাথে কথা বলবো। গ্র্যান্ডমা যখন সেখানে লিসাকে দেখতে পায় অনেক বেশি খুশি হয়ে যায় আর বলতে শুরু করে, তুমি আমার জীবন বাঁচিয়েছো আর তুমি আমার নাতির বউ, আমি তো অনেক বেশি খুশি। ফুসেন তো অনেক বেশি লাকি, সে তোমার মতো মেয়েকে বিয়ে করতে পেরেছে। শিউর তো সেখানে অনেক বেশি রাগ ছিল এই সব কিছু দেখে। গ্র্যান্ডমা তাকে বলে, এখন থেকে এই বাড়িকে তোমার বাড়ি মনে করবে। আর সে শিউকে বলতে শুরু করে, এখন থেকে তাকে আর মিস বলবে না, তাকে এখন সিস্টার ইনলো বলবে। আর এখনই তার সব জিনিসপত্র গিয়ে ফুসেনের রুমের মধ্যে তুমি রেখে দাও। সব কিছু অ্যারেঞ্জ করো, কারণ হাজব্যান্ড এবং ওয়াইফের এক রুমে থাকাই ভালো। তাছাড়া কোনো কাপল কি আলাদা থাকে? তখন লিসাও তাকে হ্যাঁ বলে। তারপর লিসা একজনের সাথে কথাবার্তা বলছিল আর জানার চেষ্টা করছিল যে 5 বছর আগে তার সাথে কে ছিল। লিসা আমাদের বলতে শুরু করে, যখন তার 8 বছর ছিল তখন তাকে মাউন্টেনে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তারপর যখন তার 18 বছর পূর্ণ হয়, সে যখন ফিরে আসে তখন তার মা এবং তার সৎ বোন ইচ্ছে করে তাকে ড্রাগ দিয়ে দিয়েছিল এবং তার ইনোসেন্স খারাপ করে দিয়েছিল। আর তারপরই তার পরিবার তাকে মেন্টাল হসপিটালে পাঠিয়ে দিয়েছিল। অন্যদিকে গ্র্যান্ডমা ফুসেনকে সব কিছু খুলে বলছিল আর বলছিল, সে মেয়ে যে আমার জীবন বাঁচিয়েছে, তাই তুমি ভালোভাবে তার যত্ন নিবে। তাছাড়া সে এখন তোমার ওয়াইফ, তাই সে তোমার সাথে তোমার বিছানায় থাকবে, তোমার রুমেই থাকবে। ফুসেন মানা করতে শুরু করে। তখন তার গ্র্যান্ডমা আবার অসুস্থ হওয়ার ভান করতে শুরু করেছিল আর তাকে বলে, তুমি তোমার রুমে যাও আর সেখানে গিয়ে রেস্ট করো। অন্যদিকে সব কিছু শোনার পর তো ফুসেন তাকে সন্দেহ করতে শুরু করে আর বলে, মনে হচ্ছে সে কোনো উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে।
কারণ তার মনে হচ্ছিল এটা কোনো কোইন্সিডেন্স হতেই পারে না। লিসা যখন শুয়েছিল তখন তার বাচ্চার কথা মনে পড়ছিল আর তার ঘুম ভেঙে যায়। ওঠার পর সে তার সামনে ফুসেনকে দেখতে পায়। তখন সে তাকে জিজ্ঞেস করে, ঘুমালে কি আমাকে অনেক বেশি প্রিটি লাগে? তুমি আমাকে এরকমভাবে দেখছিলে? আর সে ফুসেনকে বলতে শুরু করে, আজকে আমি আমার বাড়িতে যেতে চলেছি। ফুসেন বলে, আমিও তোমার সাথে যাব। তখন সে ভাবতে শুরু করে, আমি তো আশা করিনি সে আমার সাথে যাবে। আমি তার সাবস্টিটিউট ওয়াইফ, তাই ভেবেছিলাম সে আমার সাথে যাবে না, মানা করে দিবে। তাই সে তখন ফুজেনকে বলতে শুরু করে, তোমার জোর করে যেতে হবে না, আমি একাই চলে যাব। ফুজেন বলে, আমার গ্র্যান্ডমা আমাকে অর্ডার দিয়েছে। তারপর আমরা তাদের দুজনকেই গাড়িতে দেখতে পাই। ফুসেনের হাতে সে আংটি দেখে ভাবতে শুরু করে 5 বছর আগের সেই ছেলে তাকে একটা আংটি দিয়েছিল, তার পরিবারের কাছ থেকে সে আংটি নিতে হবে। অন্যদিকে তার মা বাবা এবং বোন তারা সবাই তার নামে বদনাম করছিল। তখনই সেখানে লিসা এবং ফুসেন চলে আসে। ফুসেনকে দেখে লিসার মা বলতে শুরু করে, তুমি কোন ওয়াইল্ড ম্যানকে আমাদের বাড়িতে নিয়ে এসেছো? তোমার এখন মাত্র বিয়ে হয়েছে, তুমি কি ফু ফ্যামিলির সাথে আমাদের সম্পর্ক খারাপ করতে চাইছো? লিসা বলে, আপনি কাকে ওয়াইল্ড ম্যান বলছেন? আপনারাই তো আমাকে হাজবেন্ড খুঁজে দিয়েছেন। তার মা বাবা তো অনেক শকড হয়ে যায় আর ভাবতে শুরু করে এটাই সেই ফুসেন যার ব্যাপারে তারা শুনেছিল, সে তো ডিসেবল। তখন তারা ক্ষমা চাইতে শুরু করে আর তার মা বলছিল বসতে। শিন তখন ফুসেনকে বলতে শুরু করে, ব্রাদার ইন ল, আপনি একেবারেই রেগে যাবেন না। তারপর সে লিসার ব্যাপারে অনেক খারাপ খারাপ কথা বলতে শুরু করে। ফুসেন তো রেগে যায় আর তাকে থাপ্পড় মারে। আর সে তাকে বলে, তুমি কে হও আমার ওয়াইফের ব্যাপারে এত খারাপ খারাপ কথা বলার? লিসা সব কিছু দেখে ভাবতে শুরু করে, শিন যেরকম বেচারি হওয়ার নাটক করছে অন্য কোনো ছেলে হলে তো গলে যেত, কিন্তু ফুসেন তো এক নম্বর একটা সাইকো, তাকে কেউই কন্ট্রোল করতে পারে না। ফুসেন তারপর শিনকে বলে, তুমি কি উঠবে নাকি তোমাকে আরো থাপ্পড় মারবো? লিসার বাবা তারপর ফুসেনকে বলতে শুরু করে, তুমি খাবার খেয়ে যেও। ফুসেন বলে, খাবার খাওয়ার দরকার নেই। আপনারা আমাকে এটা বলুন, 5 বছর আগে আমার ওয়াইফের জীবনকে এতই কষ্টদায়ক ছিল আপনারা তাকে মেন্টাল হসপিটালে পাঠিয়ে দিয়েছিলেন। লিসার বাবা বলে, সব কিছু তো রুমার্স, তুমি তাদের কথায় বিশ্বাস করো না। ফুসেন বলে, তাহলে কি আপনারা তার ওপর মিথ্যা অভিযোগ তুলে তাকে মেন্টাল হসপিটালে পাঠিয়েছিলেন? লিসার মা তখন বলে, না একদমই না, তাকে তো ইনসোমিয়া ট্রিটমেন্ট করার জন্য আমরা পাঠিয়েছিলাম হসপিটালে। তখন সে জিজ্ঞেস করে, তোমার ইনসোমিয়া কি ঠিক হয়ে গেছে? তখন লিসা বলে, হ্যাঁ। আর সে তার মাকে বলে, আমি আপনার সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই। উপরে যাওয়ার পর লিসাকে তার মা বলতে শুরু করে, তুমি আমাকে কি বলতে চাও আর আসার আগে কেন আমাকে বলনি? আমরা যদি আগে জানতাম ফুসেনকে তুমি সাথে করে নিয়ে আসবে তাহলে সবকিছু রেডি করে রাখতাম। লিসা বলে, আপনি যদি না চান আমি কোনো ঝামেলা করি তাহলে আমার রিং আমাকে ফেরত দিয়ে দিন। তার মা বলে, সেটা তো আমার কাছে নেই, সেটা তোমার বোনের কাছে। তারপর শিন যখন ফুসেনকে চা সার্ভ করছিল তখন তার গলার মধ্যে সে রিং দেখে ফুসেন তো অনেক বেশি অবাক হয়ে যায়। আর সে শিনকে জিজ্ঞেস করে, তোমাকে এই আংটি কে দিয়েছে? শিন বলে, অনেক গুরুত্বপূর্ণ একজন মানুষ দিয়েছে। ফুসেন তো ভাবছিল 5 বছর আগে এই আংটিটা সে সেই মেয়েটাকে দিয়েছিল, কিন্তু পরে যখন সেই মেয়েটাকে খোঁজার জন্য সে গিয়েছিল জানতে পারে বাচ্চা জন্ম দিতে গিয়ে সেই মেয়েটি মারা গেছে। ফুসেন তখন তাকে জিজ্ঞেস করে সে ব্যক্তিটা কে ছিল? তখন সে বলে, আমার তো কোনো কিছুই মনে নেই, কিন্তু এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই কারণে এটা আমি আমার কাছেই রাখি। ব্রাদার ইন ল, আপনি কি জানেন এই আংটিটা কার? শ্যান তো সেখানে আংটিটা অনেক ভালোভাবে দেখতে শুরু করে। এসব দেখে সেখানে লিসা ভাবছিল যে লোকটাকে আমি খুঁজছি সে লোকটা আবার সেন হয়তো। শিন তখন তাকে জিজ্ঞেস করে, এই আংটিটা কি আপনার? শ্যান তাকে বলে, না এটা আমার একজন ফ্রেন্ডের। তারপর সে তাকে ফেরত দিয়ে দেয়। লিসা ভাবে এর মানে সে নয়। তখন সেখানে তার বোন তাকে জিজ্ঞেস করে, আপনি কি আমাকে সে বন্ধুর সাথে দেখা করাবেন? এই রিং এর মালিকের সাথে আমি দেখা করলে বুঝতে পারবো এবং আগের ঘটনা আমার মনেও পড়তে পারে। তখন সে বলে, ঠিক আছে, তুমি লিসার সাথে করে আসো। তার যাওয়ার পর শিন তখন লিসাকে বলতে শুরু করে, এই রিং তো আপনার ছিল, কিন্তু আমি জানতে চাচ্ছিলাম সে ব্যক্তিটাকে, এই কারণে বলে দিয়েছি আমার। লিসা বলে, কোনো ব্যাপার না, ফুসেন যখন জানতে পারবে তুমি তাকে মিথ্যে কথা বলেছ তখন তোমার সাথে সাথে পুরো পরিবারই বিপদে পড়ে যাবে, কিন্তু আমি আছি না, আমি সবকিছু সামলে নিব। তাছাড়া অনেক সময় হয়ে গেছে আমরা দেখা করিনি, চলো একসাথে যাই। শিন তারপর ফু পরিবারে চলে আসে আর তাকে জিজ্ঞেস করে, কবে তোমার বন্ধুর সাথে দেখা করতে পারবো? শ্যান তাকে বলে, আমার বন্ধু এখন অ্যাব্রোড আছে, আমি তাকে বলে দিয়েছি যত তাড়াতাড়ি সম্ভব ফেরত আসতে। তখনই সেখানে কুকুর চলে আসে আর শিনকে দেখে চিল্লাতে শুরু করে। শিন তো অনেক বেশি ভয় পেয়ে যায়। তখন সেখানে অ্যাসিস্ট্যান্ট চ্যানকে বলতে শুরু করে, বস ফাইনালি আপনি সেই মেয়েটাকে খুঁজে পেয়েছেন। চ্যান তাকে বলে, শিন একেবারে সেই মেয়ে নয়, আমার এখন খোঁজ নিতে হবে তার কাছে সেই আংটি কিভাবে আসলো। অন্যদিকে শিন যখন লিসার রুমে আসে সে তো অনেক বেশি খুশি হচ্ছিল আর বলছিল, নিজে বাঁচার জন্য আমি তোমার কত ফায়দা করে দিয়েছি। লিসা তাকে বলে, এখন কি আমি তোমাকে ধন্যবাদ জানাবো?
তাছাড়া 5 বছর আগে যা হয়েছিল, আমি তারপর তোমার রুমের মধ্যে একটা জিনিস দেখতে পেয়েছিলাম। সেটা টেস্ট করার পর আমি জানতে পেরেছি তুমি আমাকে ড্রাগ দিয়েছিলে, কারণ সেটা একটা ড্রাগ ছিল। সেই রাতে তুমি আমাকে ড্রাগ দিয়েছিলে, তাই মিথ্যে কথা বলে কোনো লাভ হবে না। তাছাড়া তুমি এখন এখানে চলে এসেছো আমাকে সাহায্য করার জন্য সেই লোকটাকে খুঁজতে। শিন তখন বলতে শুরু করে, তুমি কি আমাকে ইউজ করেছিলে? লিসা বলে, অবশ্যই। এখন তুমি শেনের বন্ধুর সাথে দেখা করে আমাকে জানাবে 5 বছর আগের লোকটা কি সেই ছিল নাকি অন্য কেউ। আর শেন যদি জানতে পারে তুমি তাকে মিথ্যে কথা বলেছো, তাহলে সে তোমাকে ছাড়বে না। শিনকে সে ধাক্কা দিয়ে দেয় আর বলে, এখন আমার রুম থেকে বের হও। অন্যদিকে আমাদেরকে শিউকে দেখানো হয়, সে তার একটা নেকলেস খুঁজছিল আর সব মেয়েদেরকে তল্লাশি নিচ্ছিল। শিউ তখন লিসাকে বলতে শুরু করে, আমি আমার নেকলেস পাচ্ছি না, আমি কি আপনার রুম চেক করাতে পারি? তারপর লিসার রুমে সে নেকলেস পাওয়া যায়। সব মেয়েরা তখন লিসার ব্যাপারে খারাপ খারাপ কথা বলতে শুরু করে। তারা বলে সে তো চোর, সে একেবারে ফুসেনকে ডিজার্ভ করে না। শো তখন গ্র্যান্ডমাকে বলতে শুরু করে, আপনি সিস্টার ইন লকে কোনো কিছুই বলবেন না। সে যদি আমার নেকলেস নিয়েও থাকে আমি খুশি, আমার নেকলেস পাওয়া তো গেছে। লিসা বলে, চুরি তো নিশ্চয়ই কেউ করেছে, আর চুরি করে আমার রুমের মধ্যে নেকলেস রেখে দিয়েছে, আর এখন আমাকে ফাঁসাতে চাইছে। তারপর সে তার রুমের বাইরে জুতার দাগ দেখতে পায়। তখন সে বলতে শুরু করে, এটা তো 39 সাইজ, কিন্তু আমার পা তো 38। তারপর সব মেয়েদেরই জুতা চেক করা হয়। সেখানে সুইর মেট ফেসে যায়, কারণ সেই এরকম করেছিল। মেয়েটকে তো সবকিছু সুই করতে বলেছিল, মেয়েট তাকে বাঁচানোর জন্য বলে সবকিছু সেই করেছে। এই মেয়েটকে তখনই ফায়ার করা হয়। তারপর সেখানে সুই গ্র্যান্ডমাকে বলতে শুরু করে, গ্র্যান্ডমা আপনার রেস্ট করা উচিত। লিসা তখন তাকে বলতে শুরু করে, তুমি আমাকে ফাঁসাতে চেয়েছিলে, তুমি সবার সামনে আমার উপর অভিযোগ তুলেছ, কিন্তু জানা গেল তোমার মেয়েটি চুরি করেছে। গ্র্যান্ডমা তখন সুকে বকতে শুরু করে আর বলে, তোমার সিস্টার ইন লর ওপর এরকম অভিযোগ তোলা উচিত হয়নি। লিসা তো খুশি হয়ে যায় আর ভাবতে শুরু করে, সে ভেবেছে সে আমাকে ফাঁসাতে পারবে, আমি কাউকে আমাকে বুলি করতে দিব না। গ্র্যান্ডমা তখন সুকে বলতে শুরু করে, এখনো ফুচেনের রুমের মধ্যে একটা সোফা রয়েছে, সেটা সরিয়ে দাও। এক রুমে থাকার সত্ত্বেও তারা কাছাকাছি আসতে পারছে না। সু বলে, মনে হচ্ছে ভাই এখনো ভাবিকে লাইক করে না। গ্র্যান্ডমা বলে, সে কিভাবে বিয়ের রাত না কাটিয়ে থাকতে পারে, ফুসেনের তো আমার কথা শুনতেই হবে। গ্র্যান্ডমা তারপর চ্যানকে ফোন করে আর বলতে শুরু করে, তুমি কিভাবে লিসাকে সোফায় শুতে বলতে পারো? এখন তো তোমার 3 বছরের মধ্যে আমাকে 2টা বাচ্চা দিতে হবে। ফুসেন যখন বাড়িতে আসে সে দেখতে পায় লিসা তখন শাওয়ার নিয়ে বের হয়েছে। ফুসেন গিয়ে তো তাকে হাক করে ফেলে, সে তাকে সরানোর চেষ্টা করে, কিন্তু ফুসেন তো কোনো কথাই শুনছিল না। লিসা তাকে সিমটি দেয়, তখন সেও তাকে সিমটি দেয়। তারা দুজনেই একে অপরকে এরকম ভাবে সিমটি কাটছিল, আর বাইরে থেকে গ্র্যান্ডমা এসব কিছু কান পেতে শুনছিল। গ্র্যান্ডমা খুশি হয়েছে আর বলতে শুরু করে, আমি আমার নাতিকে যা কাজ দিয়েছিলাম হয়তো এখন সে কাজ হচ্ছে। অন্যদিকে তারা দুজনে এক অপরকে চিমটি কাটছিল, কেউই থামছিল না। তারপর তারা ডিসাইড করে তারা 3 বার গুনবে, তারপর দুজনে দুজনকে ছেড়ে দিবে। ছাড়ার পর লিসা তাকে বলতে শুরু করে, তোমার আর কোনো কাজ না থাকলে ঘুমিয়ে পড়ো, আর আজকে তুমি সোফায় ঘুমাবে আর আমি বিছানায়। এ কথা বলা মাত্রই সে তাড়াতাড়ি করে বিছানায় চলে যায়। সকালে তার ঘুম ভাঙলে সে দেখতে পায় ফুসেন তার জন্য একটা চিঠি লিখেছে, যেটার মধ্যে লেখা ছিল, এই ড্রেস তোমার জন্য দাদি চুজ করেছে, আজকে ডিনার পার্টিতে তুমি এটাই পরবে। লিসা তারপর শেষ জামাটা পরে পার্টিতে আসে। সবাই তো তাকে দেখতে শুরু করে। একজন লোক এসে তাকে বলে, তোমাকে অনেক সুন্দর লাগছে। লিসা লোকটাকে সরতে বলছিল, কিন্তু লোকটা কোনো কথাই শুনছিল না, তাই সে তখন তাকে মারতে শুরু করে। লিসা তাকে বলে, সোজা কথা কি বুঝতে পারছো না? লোকটা তখন তাকে বলতে শুরু করে, তুমি কিভাবে আমাকে মারলে? আর সে লিসাকে শিক্ষা দেওয়ার জন্য তার কাজিনকে কল করে। কিছুক্ষণ পর তার কাজিন চলে আসে। কাজিন এসে বলতে শুরু করে, তুমি কিভাবে আমার কাজিনকে মারলে? আমি তোমাকে ছাড়বো না। লিসা বলে, তুমি কোনো কিছুই করতে পারবে না, আর তোমরা দুজনেই আমার কাছে ক্ষমা চাইবে। আর সে লোকটাকে নিডল লাগাবে, কিন্তু তখনই সেখানে ফুসেন চলে আসে। আর সে বলতে শুরু করে, তোমাদের সাহস কিভাবে হলো আমার ওয়াইফকে হাত লাগানোর? সেই লোকটা তখন তার বসকে কল করে আর বলতে শুরু করে, ফুসেন নামের একজন লোক আমাদেরকে অর্ডার দিচ্ছে, আর সে আমাদেরকে বলছে সে নাকি আমাদেরকে শিক্ষা দিবে। লোকটাকে তার বস বলে, তুমি জানো সে কত বেশি ধনী? সে তো একবার আমার জীবনও বাঁচিয়েছে, আমি পারবো না তার বিরুদ্ধে যেতে। তারা অনেক বেশি রিচ এবং পাওয়ারফুল, তুমি কেন তাদের সাথে জড়াতে গিয়েছো? তাড়াতাড়ি করে ফুসেনের ওয়াইফের কাছে ফোন দাও। বস তখন লিসাকে বলতে শুরু করে, আমি ভাবতে পারিনি আমার লোকেরা আপনাদের সাথে এরকম ব্যবহার করবে। আপনারা যা ইচ্ছে সে শাস্তি তাদেরকে দিতে পারেন, কিন্তু আমার প্রতি রেগে থাকবেন না। দুইজন লোকই তখন ক্ষমা চাইতে শুরু করে আর নিজেদেরকে নিজেই থাপ্পড় মারছিল। তারপর সে ফুসেনকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপরে সিনে আমাদেরকে লিসাকে দেখানো হয়, সে তো অনেক বেশি ড্রাঙ্ক ছিল। বাড়িতে আসার পর সে বারবার ফুসেনের কাছে চলে যাচ্ছিল। ফুসেন তাকে থামানোর চেষ্টা করে, সে তো ফুসেনের কোনো কথাই শুনতে চাইছিল না, তাই সে তাকে একেবারে গিয়ে বাথটাবে ফেলে দেয়। তারপরও সে তাকে কিস করতে শুরু করে।
ফুসেন তাকে থামায়। তখন সে বলতে শুরু করে, তোমার কি কোনো লস হবে? তখন সে বলে, না, আমি তোমার অ্যান্টিডোট হব না। কিছুক্ষণ পর শিউ চলে আসে আর ফুসেনকে বলতে শুরু করে, আমি তো সিস্টার ইন লকে অনেক বেশি ড্রাঙ্ক দেখেছি, তাই তার জন্য হ্যাংওভার স্যুপ এনেছি। আমি এসে আবার আপনাদেরকে ডিস্টার্ব করিনি তো? ফুসেন তাকে বলে, হ্যাঁ ডিস্টার্ব করেছ। আমি তোমাকে কতবার বলেছি আমি আমার আশেপাশে মেয়েদের একেবারেই পছন্দ করি না। আর সে রেগে দরজা বন্ধ করে দেয়। সু তারপর স্যাড হয়ে ভাবতে শুরু করে, আমি এই পরিবারে 15 বছর ধরে আছি। গ্র্যান্ড মামাকে অনেক ভালোভাবেই ট্রিট করে, কিন্তু সে কেন আমাকে পছন্দ করে না? তারপর ফুসেন যখন লিসার কাছে আসে, দেখতে পায় সে তো ঘুমিয়ে গেছে। তখন সে তার উপর টাওয়াল দিয়ে তাকে সেখান থেকে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দেয়। লিসা সকালে উঠলে ফুসেনকে দেখতে পায় আর তাকে জিজ্ঞেস করে, কালকে কি হয়েছিল? ফুসেন বলে, কালকে তোমার জ্বর এসেছিল, তাই আমি তোমাকে ওষুধ খাইয়ে দিয়েছিলাম। লিসা ভাবে মনে হচ্ছে সারা রাত জেগে সে আমার খেয়াল রেখেছে। শ্যানকে সে ধন্যবাদ জানায়। শ্যান তখন তাকে বলতে শুরু করে, তোমাকে রিইউনিয়ন পার্টিতে যাওয়ার জন্য ইনভিটেশন পাঠানো হয়েছে, তোমার বোন খবর পাঠিয়েছিল। লিসা ভাবে কেউই তো তাকে ভালো জানে না, মনে হচ্ছে তার বোন তার অসম্মান করার জন্য তাকে ডাকছে। তারপর আমাদের সেই পার্টি সিন দেখানো হয়। সেখানে শিন তো অনেক ভালো বোন হওয়ার নাটক করেছিল। সবাই লিসাকে দেখে বলতে শুরু করে, সে তো কলেজ থেকে ড্রপ আউট হয়ে গিয়েছিল, সে তো পাগলখানায় ছিল 5 বছর ধরে, তাহলে সে কেন এখানে এসেছে? তখন একজন বলতে শুরু করে, সে তার বোন শিনের কারণে এখানে আসতে পারছে, না হলে তো তার এখানে আসার কোনো যোগ্যতাই ছিল না। একজন লোক লিসার কাছে আসে আর তাকে বলে, আপনাকে প্রিন্সিপাল আমাকে পিক আপ করতে বলেছে। আর সে লিসাকে নিয়ে যায় আর মধ্যের সিটে বসিয়ে দেয়। সবাই তখন বলতে শুরু করে, সে কিভাবে প্রিন্সিপালের সিটে বসতে পারে? আরেকজন বলতে শুরু করে, তার পাগলামি হয়তো এখনো শেষ হয়নি, তাকে আবারও মেন্টাল হসপিটালে পাঠাও। তারপর যখনই সেখানে প্রিন্সিপাল আসে, সবাই তখন লিসার নামে নালিশ করতে শুরু করে আর তাকে বলে, লিসা আপনার সিটে বসে পড়েছে। তখন সে বলে সেই সিট তারই। সবাই তখন শকড হয়ে যায় আর বলতে শুরু করে, এটা কিভাবে হতে পারে? প্রিন্সিপাল বলে, সে আমাদের ইউনিভার্সিটির প্রেসিডেন্ট। শিন তখন বলতে শুরু করে, আমার বোন তো মানসিক রোগী ছিল, তাছাড়া সে কলেজও পূর্ণ করতে পারেনি, তাহলে সে কিভাবে প্রেসিডেন্ট হতে পারে? প্রিন্সিপাল বলে, তোমরা সাউথ ফ্লোরে অনেক ট্রফি দেখে থাকতে পারো, অবশ্যই তোমরা সেই ট্রফিগুলো দেখতে পেয়েছো, সেগুলোর থেকে অর্ধেকেরও বেশি লিসার। একবার তো আমাদের ইউনিভার্সিটির নাম একেবারে খারাপ হয়ে গিয়েছিল, লিসার কারণে আমরা আমাদের ইউনিভার্সিটিকে বাঁচাতে পেরেছিলাম। সবাই তখন বলতে শুরু করে, সে এতগুলো কম্পিটিশন কিভাবে জিতেছে, তাকে তো কলেজ থেকেও বের করে দেওয়া হয়েছিল। প্রিন্সিপাল বলে, সে সব ট্রফিগুলোই লিসার ছিল, তোমরা বিশ্বাস না করলে সব সার্টিফিকেট দেখতে পারো। তাছাড়া আমি এখন রিটায়ার হতে চলেছি, তাই সেই জায়গায় এখন লিসা থাকবে। লিসা তখন ভাবতে শুরু করে, ফুসেন তাকে বলেছিল তার সে বন্ধু আসতে চলেছে যার আসলে রিং ছিল। তারপর লিসা এবং শিন যখন বাড়িতে যায়, তারা সেখানে তার বন্ধু লিকে দেখতে পায়। লিসা তখন লিকে বলতে শুরু করে, আমার বোনের রিং দেখে আপনি বলুন, এই রিংটা কি আপনি চিনেন? লি বলে, এই আংটিটা তো আমার আংটির মতোই দেখা যাচ্ছে, তুমি এটা কোথায় পেয়েছো? শিন তো সেখানে কিছুই বলতে পারছিল না। তাকে লিসা বলতে শুরু করে, তুমি যদি ভুল জবাব দাও তাহলে কিন্তু সে আমাদের পরিবারকে ধ্বংস করে দিবে। শিনের মা সেখানে চলে আসে আর বলতে শুরু করে, শিনকে বাঁচানোর জন্য এই রিংটা তার ছিল না, এই রিংটা তার বান্ধবী ব্যানের ছিল, আর তাকে কেউ ড্রাগ দিয়ে দিয়েছিল, আর সে যার সাথে রাত কাটিয়েছিল সেই ছেলে তাকে এই রিং দিয়েছিল, কিন্তু সে যখন বাচ্চা জন্ম দিবে তখনই সে মারা গিয়েছে। এ কথা বলে সে শিনকে বাঁচিয়ে সেখান থেকে নিয়ে যায়। শ্যান তারপর লিসাকে জিজ্ঞেস করে, তোমার বোন এবং মা কি সত্য কথা বলছে? তখন সে বলে, আমি কি জানি, তারা তো আমাকে কোনো কিছু বুঝতেই দেয় না। লিসা চলে গেলে তার বন্ধু লি তখন বলতে শুরু করে, তুমি যদি তাদের বিশ্বাসই না করো তাহলে কেন যেতে দিলে? শ্যান বলে, আমি আমার প্ল্যান মোতাবেক সব কিছু খুঁজে বের করব। তাছাড়া তোমার তো তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে, কালকে তোমার বোনের ডেট অ্যানিভার্সারি। সেখানে লি বলতে শুরু করে, 20 বছর আগে আমার বোন হারিয়ে গিয়েছিল, সে যদি এখন জীবিত থাকতো তাহলে তোমার ওয়াইফের বয়সী হতো। লি তারপর চলে যায়। তারপর সেখানে ফুসেন অনেক কিছু ভাবতে শুরু করে এবং সে আবার অসুস্থ হতে শুরু করেছিল। লিসা আসলে তখন সে বলতে শুরু করে, তুমি আমার কাছ থেকে দূরে থাকো। লিসা তাকে বলে, যতদিন আমি তোমার নমিনাল ওয়াইফ আমি তোমার কাছ থেকে দূরে যাব না। শ্যান তাকে বলে, তোমাকে আমি আবারও বলছি তুমি চলে যাও, না হলে ভালো হবে না। লিসা বলে, 1000বার বললেও আমি যাব না। তারপর সে তার চিকিৎসা করে আর বলে, এখন ভালোভাবে ঘুমিয়ে পড়ো। লিসা তারপর ভাবতে শুরু করে, সে কি ভাবছিল, সেরকম ভাবে অসুস্থ হয়ে গেল। শ্যানের হাতের আঘাত দেখছিল আর ভাবছিল সে যখন অসুস্থ হয়ে যায় সে কেন নিজেকে হার্ট করে। শ্যান তার কাঁধে মাথা রাখে আর তাকে ঘুমের তালেই সরি বলছিল। লিসা ভাবে তার জীবনে এমন কি হয়েছে সে নিজেকে এত বেশি গিল্টি মনে করে। অন্যদিকে আমাদেরকে গ্র্যান্ডমাকে দেখানো হয়, সে তার সব প্রপার্টি ফুসেন এবং লিসাকে দিয়ে দিচ্ছিল। আর সে সুকে বলতে শুরু করে, তুমি একেবারেই চিন্তা করবে না, তোমার ভাইয়া ভাবি তোমার অনেক ভালোভাবে যত্ন নিবে।
সু বলে আপনি চিন্তা করবেন না, আপনি অনেক বছর বাঁচবেন। অন্যদিকে লিসা তো শ্যানের জন্য ওষুধ বানাচ্ছিল। শ্যান এসে তাকে জিজ্ঞেস করে তুমি কি করছো। লিসা তাকে ওষুধ দেয় আর বলে আমি তোমার জন্য মেডিসিন বানিয়েছি, এটা খেলে তোমার মনও ঠান্ডা থাকবে আর তুমি শক্তিও পাবে। লিসার কথায় শ্যান তখন সেটা খেয়ে নেয়। তখন সে জিজ্ঞেস করে কেমন হয়েছে, আর সে বলে খারাপ না। লিসা বলে এটা তো টেস্টি হওয়ার কথা ছিল। শ্যান তো সেখানে ওষুধ নিয়ে চলে যেতে শুরু করে। লিসা তাকে বলে তুমি না বললে এটা ভালো হয়নি। শ্যান বলে আমি মিথ্যে কথা বলেছিলাম। তারপর সে চলে যায়। তখনই মেড এসে লিসাকে বলতে শুরু করে গ্র্যান্ডমার অবস্থা খারাপ হয়ে গেছে। লিসা দেখতে গেলে সু তখন চিল্লাতে শুরু করে আর বলে তুমি গ্র্যান্ডমাকে কি দিয়ে দিয়েছো, তার অবস্থা এমন হয়ে গেছে। লিসাকে সে গ্র্যান্ডমার কাছেও যেতে দিচ্ছিল না আর সে বলছিল ডাক্তার ডাকতে। লিসা তাকে বলে আমি একজন ডাক্তার, আমি তার পালস চেক করলেই বুঝতে পারবো তার কি হয়েছে। ডাক্তার আসলে সু তখন বলতে শুরু করে ডাক্তার আপনি চেক করেন। ডাক্তার চেক করে বলতে শুরু করে সে তো ঠিক আছে, কিন্তু তার জ্বর এবং ঠান্ডা লেগেছে। ডাক্তার প্রেসক্রিপশন দেয়। তখন সেখানে সু ওষুধ নিয়ে আসে। ওষুধ খাওয়ানোর পর গ্র্যান্ডমার মুখ থেকে রক্ত পড়তে শুরু করে। ডাক্তার তখন বলতে শুরু করে এখন তার অবস্থা খারাপ হয়ে গেছে, যেরকম তাকে কোনো বিষ দেওয়া হয়েছে। আর আমি তো এরকম কখনোই দেখিনি, কোল্ডের মেডিসিন খাওয়ার পর কারো অবস্থা এমন হয়েছে। এখন তো তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে, মনে হচ্ছে সে বাঁচবে না। সু তখন লিসার উপর চিল্লাতে শুরু করে আর বলে তুমি গ্র্যান্ডমাকে বিষ দিয়েছ, তুমি কেন তার সাথে এরকম করেছ, সে তোমার কি করেছে। লিসা বলে আমাকে দেখতে দাও, তাহলে আমি বুঝতে পারবো তার কি হয়েছে। তখন ডাক্তার তাকে বলে তুমি কি মনে করছো আমি কোনো কিছুই জানি না। লিসা চিকিৎসা করতে চাইছিল আর সে অনেক বেশি চিল্লাচিল্লি করে। তখনই সেখানে চ্যান চলে আসে। চ্যান তারপর লিসাকে বলতে শুরু করে তার গ্র্যান্ডমাকে চেক করতে। লিসা চেক করার পর বুঝতে পারে ডাক্তার তো ভালোভাবে চিকিৎসা করেছিল। তখন সে মেয়েকে বলে কোন কোন ওষুধ দেওয়া হয়েছে সবগুলো আনো। আর সে নিডল দিয়ে গ্র্যান্ডমার চিকিৎসা করতে শুরু করে, কিন্তু সু চলে আসে আর তাকে চিকিৎসা করতে দিচ্ছিল না। আর সে অভিযোগ তোলে আর বলতে শুরু করে তুমি গ্র্যান্ডমাকে মেরে ফেলবে। লিসা বলে তুমি যদি আর দেরি করাও তাহলে সে বাঁচবে না। শ্যান তারপর গার্ডদেরকে ডাকে, তারা সুকে ধরে নিয়ে যায়। লিসা তারপর গ্র্যান্ডমার চিকিৎসা করতে শুরু করে। কিছুক্ষণ পরই গ্র্যান্ডমা ঠিক হয়ে যায় আর সে বলে ওষুধ খেলেই সে ঠিক হয়ে যাবে। ডাক্তার সেখানে তার অনেক প্রশংসা করেছিল আর বলছিল তুমি কোথায় পড়াশোনা করেছো। গ্র্যান্ডমা সেখানে তাকে ধন্যবাদ জানাতে শুরু করে আর বলে তুমি আবারও আমার জীবন বাঁচিয়েছো। তারপরে সিনে আমরা দেখতে পাই লিসা সুকে জিজ্ঞেস করছিল তুমি কি ওষুধে কোনো কিছু মিশিয়েছিলে, আমাকে সত্যি সত্যি বলো। সু তারপরও স্বীকার করে না। তখন সে বলতে শুরু করে তুমি তোমার মায়ের কসম কাটো আর বলো তুমি গ্র্যান্ডমাকে হার্ট করার মতো কোনো কিছুই করনি। তুমি যদি মিথ্যে কথা বলো তাহলে তোমার মায়ের আত্মা কখনোই শান্তি পাবে না। সু তখন কসম কাটে আর বলে আমি গ্র্যান্ডমার ওষুধের মধ্যে কোনো কিছুই মেশাইনি। লিসা তখন বলে এখন আমি তোমাকে বিশ্বাস করছি, কিন্তু তুমি যদি মিথ্যে কথা বলে থাকো তাহলে তোমার মা পরকালে শাস্তি পাবে। লিসাও চলে যায় আর ফুচেনও চলে যায়। তখন সেখানে সুর তো অনেক বেশি রাগ উঠছিল। লিসা যখন মেডিসিনের প্রেসক্রিপশন লিখছিল তখনই তার ফুচেনের সাথে ধাক্কা লাগে। তারা দুজনেই একে অপরকে দেখতে শুরু করে। ফুচেন তাকে বলে তোমাকে আমি ধন্যবাদ জানাতে এসেছি। লিসা তাকে বলে গ্র্যান্ডমার জন্য ধন্যবাদ জানানোর কোনো দরকার নেই, কারণ এটা আমার ডিউটি ছিল। আর সে স্যুপ বানাতে চলে যায়। সেখানে ফুচেন ভাবছিল তাকে কেন আমার এত চেনা চেনা লাগে। অন্যদিকে লিসাকে তার মা কল করে আর তাকে অনেক বেশি রেগে বলতে শুরু করে তুমি তাড়াতাড়ি বাসায় আসো। লিসা তখন তার মাকে বলতে শুরু করে আপনি কি সত্যি আমার মা, আমার তো সন্দেহ হচ্ছে। যদি আপনি আমার মা হতেন তাহলে কেন আমার সাথে এত বেশি আনফেয়ার করেন, সবসময় শিনের কথাই বলেন। তার মা তাকে বলতে শুরু করে ফালতু কথা বলা বন্ধ করো, বাসায় আসো। লিসার মাকে আগে আমি সৎমা বলে ফেলেছিলাম, কিন্তু সে তার সৎমা না, তারা তাকে দত্তক নিয়েছিল। কিন্তু লিসাও এটা জানতো না। লিসা ভাবে আমার তো এখন অনেক সন্দেহ হচ্ছে তারা আমার বায়োলজিক্যাল প্যারেন্টস না। তারপর সে খোঁজ নেয় তার মা কোথায় আছে। তারপর একটা হোটেলে আসে। লিসার মা সেখানে অন্য আরেকটা লোকের সাথে ছিল আর তাদের কথাবার্তা শুনে লিসা বুঝতে পারে সে আসলে তার আসল মা না। এই সব কিছু জানতে পেরে সে যখন এখান থেকে চলে যাবে তখন হঠাৎ করে একটা শব্দ হয়ে যায়। তার মা তখন বাইরে এসে চেক করতে শুরু করে কে ছিল। লিসা তারপর তার মা বাবার বাড়িতে চলে আসে। তার মা তো সেখানে অনেক বেশি রেগেছিল আর সে পুরনো সব কথাবার্তার জন্য তাকে মারার চেষ্টা করে। লিসা তখন সবাইকে ভয় দেখাতে শুরু করে আর বলে আমাকে যে বুলি করবে আমি কাউকেই ছাড়বো না। তার বাবা তো রেগে যায় কোনো কিছু করবে। তখনই সেখানে ফুচেন চলে আসে আর সে রেগে বলতে শুরু করে আমার অনুপস্থিতিতে আমার ওয়াইফকে কিভাবে আপনারা বুলি করতে পারেন। তারা তো তখন মানতে রাজি হয় না। তখন একজন গার্ড বলতে শুরু করে এতক্ষণ ধরে তারা লিসাকে কি বলেছে। ফুচেন তখন বলতে শুরু করে আচ্ছা আপনারা আমার ওয়াইফকে সব কিছু বলেছেন, এখন নীল ডাউন হয়ে তার কাছে ক্ষমা চান। শিনের মা তো বলতে শুরু করে তুমি কি বলছো, তুমি কি পাগল হয়ে গেছো, আমরা আমাদের মেয়ের কাছে ক্ষমা চাইবো।
ফুসেন বলে ক্ষমা তো চাইতেই হবে, কারণ সে আমার লিগাল ওয়াইফ। লিসা ভাবতে শুরু করে সে কি আমাকে প্রোটেক্ট করার চেষ্টা করেছে, নাকি তার পরিবারের নাম যাতে খারাপ না হয় এ কারণে এরকম করেছে। ফুসেন বলে আমার ওয়াইফ চাইলে আপনাদেরকে অভিশাপ দিতে পারে, মারতে পারে, কিন্তু আপনারা কোনো কিছুই করতে পারবেন না, তাই দ্বিতীয়বার এরকম করার চেষ্টাও করবেন না। তারপর সে তাকে নিয়ে সেখান থেকে যেতে শুরু করে। লিসা তো খুশি হয়ে যায়, আর সে ফুসেনকেই দেখছিল। শ্যান তাকে বলতে শুরু করে আমার চেহারায় কি কিছু লেগে আছে, তুমি আমাকে এরকম ভাবে দেখছো। লিসা ভাবছিল তার চোখ তো বন্ধ ছিল, তারপরও সে বুঝতে পেরে গেছে। ফুসেন তাকে বলে তুমি আমার লিগাল ওয়াইফ, তুমি চাইলে আমাকে ওপেনলি দেখতে পারো, তোমাকে এরকম ভাবে লজ্জা পেতে হবে না। লিসা তাকে বলে তোমার মুড মনে হচ্ছে আজকে অনেক ভালো, তুমি আমাকে সবকিছু বলছো, কিন্তু আজকের জন্য ধন্যবাদ। ফুসেন তাকে বলে তুমি আমার স্ত্রী, তোমার ধন্যবাদ জানানোর দরকার নেই। তারপরে সিনে লিসাকে কেউ কল দিয়ে বলে ডিএনএ টেস্টের রেজাল্ট বের হয়ে গেছে। এখানে সে জানতে পারে সে আগে যাদেরকে মা বাবা ভাবতো তারা তার আসল মা বাবা না। তখনই তার কাছে একটা বাচ্চা চলে আসে আর বলতে শুরু করে আন্টি আপনি কি আমাকে $5 দিতে পারবেন। লিসা জিজ্ঞেস করে তুমি কে, আমাকে বলো, আমি তোমার প্যারেন্টস খুঁজতে সাহায্য করব। লিসা তাকে দেখে ভাবতে শুরু করে আমার ছেলে যদি জীবিত থাকতো তার সমানই থাকতো। বাচ্চাটা বলে আমার ক্ষুধা পেয়েছে, আপনি কি আমাকে $5 ধার দিবেন। লিসা বাচ্চাটাকে খাবার খাওয়ায়। বাচ্চাটা বলতে শুরু করে যত টাকা বিল হয়েছে সে টাকা আমি তোমাকে পরিশোধ করে দিব। লিসা ভাবে আমি যদি তাকে টাকা দিতে মানা করি তাহলে সে আপসেট হয়ে যাবে, তাই সে বাচ্চাটিকে বলতে শুরু করে তুমি কোথায় থাকো আমাকে বলো, যাতে আমি পরে টাকাগুলো নিতে পারি। তখন বাচ্চাটা বলতে শুরু করে তুমি আমাকে উইচ্যাটে অ্যাড করে নাও, তারপর আমি তোমাকে অ্যাড্রেস দিয়ে দিব, আর একেবারেই চিন্তা করবেন না, আমি যত টাকা ধার নিয়েছি টাকা ফেরত দিয়ে দিব। লিসা তখন খুশি হয়ে যায়। তারপরে সিনে সে যখন বাড়িতে যায়, গ্র্যান্ডমা তার সামনে ফুসেনকে বকতে শুরু করে আর বলে তোমাদের বিয়ের কত সময় হয়ে গেছে, কিন্তু এখনো কোনো বাচ্চা কেন আসছে না। আর সে ফুসেনকে বলতে শুরু করে তোমার মধ্যে কি কোনো কমতি আছে, যাও তাড়াতাড়ি হসপিটালে গিয়ে চেক আপ করাও। ফুসেন বলে গ্র্যান্ডমা আপনি এসব কি কথাবার্তা বলছেন, সব কিছু ঠিক আছে। ফুসেন তো রেগে চলে যায়। তারপর গ্র্যান্ডমা সেখানে লিসাকে বলতে শুরু করে সে যদি তোমাকে কখনো বুলি করে আমাকে বলবে। গ্র্যান্ডমা তারপর তাকে জিজ্ঞেস করে তুমি কি লাকি ব্যান্ড বানাতে পারো, আমি সেগুলো ফুসেনের বন্ধু লিয়ের বাড়িতে পাঠাতে চাই, তাদের এবং আমাদের পরিবারের কানেকশন অনেক বেশি ভালো। লি ফ্যামিলির ছোট মেয়ে যখন 2 বছর ছিল তখনই সে হারিয়ে গিয়েছিল, আর খুব শীঘ্রই তার জন্মদিন আসতে চলেছে। আমি প্রত্যেক বছরই তাকে ব্যাগ উপহার হিসেবে দেই, কিন্তু এবার আমার শরীর অনেক বেশি খারাপ, তাই আমি চাই তুমি লাকি ব্যাগ বানাও। তুমি কি আমার জন্য লাকি ব্যাগ বানিয়ে লি ফ্যামিলিতে পাঠিয়ে দিবে। লিসা তখন জিজ্ঞেস করে তার জন্মদিন কবে। সে যখন জন্মদিনের ডেট বলে ভাবতে শুরু করে এর দিনে তো আমারও জন্মদিন। লিসা ভাবছিল তার আবার লি ফ্যামিলির সাথে কোনো কানেকশন নেই তো, আর সে ভাবতে শুরু করে আমার সবার আগে কিছু জায়গার ক্লারিফিকেশন করতে হবে। আর সে তার মায়ের বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে শুরু করে তার মায়ের আওয়াজ বের করে। সে তাকে হোটেলে দেখা করতে বলছিল। সে লোকটা তখন কোনো সন্দেহ করে না, রাজি হয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে ফুসেন চলে আসে আর মনোযোগ দিয়ে তার কথা শুনতে শুরু করে। লিসা তো তার মায়ের প্রেমিকের সাথে বেবি টেবি অনেক ধরনের কথাবার্তা বলছিল। লিসা যখন উঠে যাবে তখনই সে হঠাৎ করে ফুসেনকে দেখতে পায়, অনেক বেশি ভয় পেয়ে যায়। ফুসেন তাকে জিজ্ঞেস করে তুমি কার সাথে কথা বলছিলে। লিসা তাকে বলে তুমি আমাকে ভুল বুঝো না, তুমি যেরকমটা ভাবছো এরকমটা না। ফুসেন তাকে বলে তুমি কোথায় যাচ্ছ এটা আমাকে বলো। লিসা তাকে বলে আমি হোটেলে যাচ্ছি, তুমিও আমার সাথে যেও, সেখানে আমি তোমাকে অনেক ভালো একটা ড্রামা দেখাবো। ফুসেন তাকে বলতে শুরু করে তোমার লাবি ডাবি কথাগুলো তো অনেক বেশি সুন্দর হয়, আমি তো জানতামই না। লিসা তারপর তার মাকে তার বয়ফ্রেন্ডের নাম্বারে মেসেজ করে আর বলে হোটেলে চলে এসো। লিসা তারপর তার বাবাকে কল করে আর বলে আমার সব কাজের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইতে চাই, তাই আমি চাই পুরো পরিবার হোটেলে আমার সাথে ডিনার করুক। মাকে আমি আগেই মেসেজ করে দিয়েছি, আপনারাও চলে আসুন। আর সে বলে দেয় কখন কোন জায়গায় আসতে হবে। শিনের বাবা এবং শিন যখন হোটেলে আসে তারা তার মাকে তার প্রেমিকের সাথে দেখে ফেলে। লিসার মা তখন লিসার উপর চিল্লাতে শুরু করে আর বলে এসব কিছু করার তোমার সাহস কিভাবে হলো। লিসা তাকে থাপ্পড় মারে আর বলে আমাকে কোনো কিছু বলার কোনো অধিকার আপনাদের নেই। তারপর সে ডিএনএ টেস্টের রেজাল্ট সবাইকে দেখিয়ে দেয়। তারপর সে তাদেরকে জিজ্ঞেস করে আপনারা আমাকে সত্য কথা বলুন, আমার আসল প্যারেন্টস কারা। তার বাবা বলতে শুরু করে কখন তুমি গেস করেছো। তখন সে বলে সব সময় আমার সন্দেহ হতো আপনাদের ওপর। শিন তাকে বোন বলছিল, তখন সে বলে তুমি আমাকে বোন বলবে না, আর আমি অনেক খুশি, এরকম ডিসকাস্টিং মা আমার না তোমার, আর তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তখন সেখানে শিনের মা হাসতে শুরু করে আর বলে তুমি যখন সব কিছু জানতে পেরেই গেছো তাহলে তোমাকে বলে দেই তোমাকে আমি হসপিটাল থেকে উঠিয়ে এনেছিলাম। আর তুমি কি ভাবছো তুমি কোনো বড় পরিবারের হারিয়ে যাওয়া মেয়ে। হ্যাঁ তুমি বড়লোক পরিবারের মেয়ে, কিন্তু তুমি মেয়ে বলে তোমাকে তারা ছেড়ে চলে গিয়েছিল।
কারণ সেই পরিবারও তোমাকে চায়নি, কারণ তুমি হয়তো তাদের নাজায়েজ মেয়ে। কিন্তু দেখো আমি কত ভালো, আমি তোমাকে দয়া করে আমার কাছে নিয়ে এসেছিলাম আর পালন পোষণ করেছি। তোমার জন্মই তো হয়েছে ছেড়ে দেওয়ার জন্য, তোমাকে কেউ চায় না। তখন সেখানে লিসা পাগলের মতো হাসতে শুরু করে। শিন বলে, তোমাকে তোমার মা ছেড়ে চলে গেছে, কিন্তু কোনো ব্যাপার না, আমরা আছি না, তোমার প্যারেন্টসকে খুঁজতে আমরা তোমাকে সাহায্য করব। লিসা শিনের গলা চেপে ধরে আর তাকে বলে, তুমি কি চুপ থাকবে? ফুসেন সেখানে চলে আসে আর সে সবকিছুই জানতে পেরে গিয়েছিল আর বলতে শুরু করে, এখন তোমাদের পুরো কোম্পানিকে ব্যান করে দেওয়া হবে, কেউ তোমাদের সাথে কাজ করবে না আর তোমরা ব্যাংক্রাফট হয়ে যাবে। তাদের মাথায় তো হাত পড়ে যায়। তারপর সেখানে ফুসেন লিসাকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপরের দিনে সিন দেখানো হয়, লিসা সে লাকি ব্যাগ বানিয়ে নিয়েছিল, তাই তাকে লি পরিবারের গ্র্যান্ডমা নিয়ে যায় আর সে ব্যাগটা দিয়ে আসে। লিসা যখন সেখান থেকে চলে যাচ্ছিল, সেই পরিবারের সবাই তো লিসাকে অনেক মনোযোগ দিয়ে দেখছিল, এরকম ভাবে দেখছিল যেমন তাদের হারিয়ে যাওয়া মেয়ে লিসাই। লিসা যখন গাড়িতে ছিল তখন অ্যাসিস্ট্যান্ট তাকে কল করে আর বলে ফুসেনের শরীর আবারও খারাপ হয়ে গেছে। লিসা তারপর তাড়াতাড়ি করে সেই জায়গায় যায় আর সে অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে তার কি হয়েছে। অ্যাসিস্ট্যান্ট তাকে বলতে শুরু করে কি হয়েছে, তারপর সে ফুসেনকে সাথে করে নিয়ে যেতে শুরু করে। কিন্তু ততক্ষণে তার জ্ঞান ফিরে আসে। লিসা তাকে শান্ত করতে শুরু করে। কিছুক্ষণ পর ফুসেন ঠিক হয়ে যায়। ফুসেন তারপর লিসাকে বলতে শুরু করে, আমি তোমার জন্য তোমাকে বার্থডে সারপ্রাইজ দেওয়ার জন্য এত কিছু বানিয়েছিলাম, কিন্তু সেগুলো পরে গিয়ে সব নষ্ট হয়ে গেল। লিসা তার কথা শুনে খুশি হয়ে যায়। তারপর সে তাকে বলে, আমি তোমাকে স্পেশাল ট্রিট দিব। তারপর সে ফুসেনকে সাথে করে নিয়ে যেতে শুরু করে। লিসা যখন ফাস্ট ফুড কিনছিল তখনই সেই জায়গায় একটা বাচ্চা ছিল। ফুসেন সে বাচ্চাটাকে অনেক মনোযোগ দিয়ে দেখছিল। লিসা ভাবছিল সে বাচ্চা এরকম ভাবে দেখছে, সে কি বাচ্চা পছন্দ করে। পরের সিনে খাবারগুলো অনেক বেশি ঝাল ছিল, তারপরও লিসা খাচ্ছিল। ফুসেন তাকে জিজ্ঞেস করে, এত ঝাল লাগলে কেন খাচ্ছ? তখন সে বলে, ঝালটাই মজা। লিসা তাকেও খেতে বলে, তখন সে বলে, এটা না, আমি তোমাকে চাই। তারপর তো সে লিসাকে কিস করতে শুরু করে। লিসা তো অনেক বেশি শকড হয়ে যায়। তখনই সেখানে সু চলে আসে আর বলতে শুরু করে, গ্র্যান্ডমা কেন জানি তোমাকে ডাকছে। সেনের যাওয়ার পর লিসা যখন যেতে শুরু করে তখন সু তাকে বলতে শুরু করে, সিস্টার ইন ল, আপনি কি বাচ্চা অনেক বেশি পছন্দ করেন? আর কিছু বলতে যাবে তখনই সেখানে ফুসেন চলে আসে আর সে সুকে বলতে শুরু করে, আমরা দুজনে একসাথে বড় হয়েছি, তাই তুমি এখান থেকে চলে যাও, না হলে আমাদের সম্পর্ক খারাপ হয়ে যাবে। আর সে লিসাকে নিয়ে সেখান থেকে চলে যায়। লিসা বাইরে আসলে ফুসেনকে বলতে শুরু করে, তুমি কেন আমার জিনিস টাচ করছো? ফুসেন বলে, তোমার সব জিনিস এখন আমি আমার কবাটে রাখবো। লিসা তো শকড হয়ে যায়। তখন সে বলতে শুরু করে, এখন থেকে তোমার আর সোফায় শুতে হবে না। আর সে লিসার কাছে যেতে শুরু করে আর বলে, আজকের পর থেকে আমার সব জিনিসের উপর তোমার অধিকার আছে। লিসা ভাবে সে কি আবার আমাকে কিস করবে, কিন্তু সে চলে যায় নাইট স্যুট পরার জন্য। তারপর সে শ্যানের সাথে একই বিছানায় শুয়ে পড়ে, কিন্তু সে অনেক বেশি নার্ভাস হচ্ছিল। অন্যদিকে শ্যান তো তার ছেলের ছবি দেখছিল। সকালে তার ঘুম ভাঙলে ফুসেন তাকে বলতে শুরু করে, তোমার ফোনে কারো কল এসেছিল। লিসা দেখতে পায় সে বাচ্চা ছেলে বাউ নামের ছেলেটারই ফোন এসেছিল। শ্যান তাকে বলতে শুরু করে, তোমার আগে ড্রেসিং করে নেওয়া উচিত, আজকে আমরা অকশনে যাব। তারপর লিসা যখন বাচ্চাটাকে মেসেজ করে দেখতে পায় তাকে তো ব্লক করা হয়েছে। কিছুক্ষণ পর বাউ তাকে মেসেজ করে আর বলে, আমি আপনাকে ব্লক করিনি, আমার টিচার করে দিয়েছিল। টিচার আমাকে অনেক বকাবকি করেছে আর আমার ফোনও নিয়ে নিয়েছিল। লিসা তাকে তার স্কুলের নাম জিজ্ঞেস করে, সেই স্কুলে চলে এসেছিল। টিচার বাউকে বুলি করছিল, এই কারণে লিসা তাকে ভালো শিক্ষা দেয়। বাউ তাকে বলে তার কোনো মা নেই, তাই সে তাকে অনেক ভালোভাবে কেয়ার করতে শুরু করে। সেখানে দুইজন মেয়ে তো সত্যি সত্যি লিসাকেই তার মা মনে করেছিল। লিসা তাদেরকে বলে, সে আমার ছেলে না। লিসা তারপর বাচ্চাটাকে তার মায়ের ব্যাপারে জিজ্ঞেস করে। বাচ্চাটা বলে, আমি জন্মের পর থেকে কখনোই আমার মাকে দেখিনি, কিন্তু আমি জানি সে জীবিত আছে। আমি আমার বাবাকে যখন জিজ্ঞেস করি সে কখনোই আমাকে মায়ের ব্যাপারে কোনো কিছুই বলে না, কিন্তু আমি তাকে খুঁজে বের করতে চাই। পরে সিনে ফুসেন তাকে জিজ্ঞেস করে, তুমি নাকি আজকে স্কুলে গিয়েছিলে? লিসা বলে, আমি শুধু সেই জায়গা দিয়ে যাচ্ছিলাম, দেখতে পাচ্ছিলাম একটা বাচ্চাকে একজন টিচার অনেক বেশি বুলি করছে, তাই আমি তাকে চাকরি থেকে বের করে দিয়েছি। আমি তো শুধুমাত্র বাচ্চাটাকে সাহায্য করতেই চেয়েছিলাম। ফুসেন ভাবতে শুরু করে, সে আমার ছেলেকে সাহায্য করেছে, এটা কিভাবে কোইন্সিডেন্স হতে পারে। শ্যান তাকে বলে, তুমি তো বাচ্চা পছন্দ করো না। লিসা তাকে বলে, পছন্দ করি না দেখে কি হয়েছে, আমি কি অন্য বাচ্চাদেরকে বুলি হতে দেখব? লিসা তাকে বলে, তোমাকে কখনোই আমি গসিপিং করতে শুনিনি, তুমি বাচ্চাটার ব্যাপারে এত বেশি জিজ্ঞেস করছো, তুমি কি তাকে চেনো? শ্যান বলে, সে আমার ফ্রেন্ডের বাচ্চা, এই কারণে কয়বার দেখা হয়েছিল। লিসা তখন রেগে বলতে শুরু করে, তোমার ফ্রেন্ড তো অনেক বেশি হার্টলেস, আমি যদি তাকে পাই আমি তাকে শিক্ষা দিয়ে দিব কে তার বাচ্চাকে এরকম ভাবে রাখে।
তারপর সে চলে যায়। ফুসেন সেখানে হাসতে শুরু করে। তারপর লিসা যখন একটা বাড়ি গিয়েছিল, তার পেছনে অনেকগুলো লোক পড়েছিল। শেনের বন্ধু লি এসে তাকে বাঁচায়, কিন্তু সে আঘাত পায়। হসপিটালে তাকে নিয়ে যাওয়া হয়। ডাক্তার তখন বলে তার অনেক রক্তক্ষরণ হয়েছে, কিন্তু আমাদের হসপিটালে কোনো রক্ত নেই। লিসা তখন বলে আমার রক্তের গ্রুপ বি পজিটিভ, আমি রক্ত দিতে পারবো। কিছুক্ষণ পর নার্স চলে আসে আর বলতে শুরু করে আপনার রক্ত অ্যাকসেপ্ট করা যাবে না, কারণ মনে হচ্ছে আপনাদের রক্তের সম্পর্ক রয়েছে। লিসা তখন ডাক্তারকে বলে তার এবং লিয়ের ডিএনএ টেস্ট করাতে। লিসা জানতে পেরে যায় লি আসলে তার ভাই। লিসা তারপর ডিএনএ টেস্টের রেজাল্ট নিয়ে লিয়ের কাছে যায়। লি তো অনেক বেশি খুশি হয়ে যায়। তারা দুজনেই একে অপরকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর সেখানে ফুসেন চলে আসে আর অন্য কিছুই ভাবতে শুরু করে। লিসা তখন তাকে ডিএনএ টেস্টের রেজাল্ট দেখায়, তখন সেও অনেক বেশি খুশি হয়ে যায়। তারপরে সিনে তারা বাড়িতে চলে যায় আর গ্র্যান্ডমাকে গিয়ে ফুসেন বলতে শুরু করে লি ফ্যামিলির মেয়ে আর কেউ না, লিসা। গ্র্যান্ডমা তারপর সেখানে বাউকে ডাকে আর বলতে শুরু করে এ ছেলে কার, আমাকে এখনই বলো। এ বাচ্চার ব্যাপারে আমাকে সবকিছু বলো, আমি কোনো মিথ্যে কথা শুনতে চাই না, সত্য কথা বলো। ফুসেন বলে 5 বছর আগে আমি একটা মেয়ের সাথে রাত কাটিয়ে ফেলেছিলাম, কারণ কেউ আমাকে ড্রাগ দিয়ে দিয়েছিল। আমি সেই মেয়েটাকে এখনও খুঁজছি। আমি তাকে একটা রিং দিয়ে দিয়েছিলাম, কিন্তু এত বছর ধরে খোঁজার পরেও আমি তাকে খুঁজে পাইনি। এসব কথা শোনার পর লিসা তো বুঝতে পারে 5 বছর আগে তার সাথে সেই ছিল। লিসা তখন বাউকে ইমোশনাল হয়ে দেখতে শুরু করে আর বলে এর মানে সে আমার ছেলে। ফুসেন এ কথা শুনে খুশি হয়ে যায় আর বলতে শুরু করে অবশেষে আমি তোমাকে খুঁজে পেয়েছি। গ্র্যান্ডমা সেখানে অনেক বেশি খুশি হয়ে যায় আর বলতে শুরু করে এবার তোমরা বিয়ে করে নাও। তারপর আমাদের ফুসেন এবং লিসাকে দেখানো হয় তারা বিয়ের আয়োজন পাগলখানায় করেছিল। মেন্টাল হসপিটালে যাওয়ার পর সবার সাথে নাচানাচি করে তারা বিয়েও করে নেয়। এখানে আমাদের এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। ড্রামাটা কেমন লাগলো জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।